ধান কেটে নিয়ে আসে, ওর যে গন্ধটা আমার খুব ভালো লাগতো এখনো, মানে অন্যরকম একটা রিফ্রেশিং কাজ করে। অনেকের হয়তো ভালো লাগে না, যেমন পাটের গন্ধ অনেকে সহ্য করতে পারে না, কিন্তু আমার খুবই ভালো লাগে, এত বেশি রিফ্রেশিং, মানে মনে হয় যে মাথাটা আমার রিফ্রেশ হয়ে গেল। কিন্তু কাজের পাশাপাশি এই যে প্রেমবিদ্যা বা এই যে যেটা বলে আর কি সংসার বিদ্যা, পারিবারিকভাবে ইসলামিক মাইন্ডের এবং চেষ্টা করি ওই জিনিসটাকে ধরে রাখার জন্য। তো তখন মনে হয়েছে যে না, একসাথে কাজ করতে গেলে যেহেতু ওনারা সবাই ছেলে, তাহলে আমাকে অবশ্যই এই সম্পর্কটাকে একটু স্ট্রং করতে হবে। তখন ফিল হলো যে না, আসলে বাংলাদেশে আমরা যেহেতু মুসলিম, আমাদের কালচারে বাইরে অন্য পুরুষের সাথে ছেলের সাথে আসলে মুসলিম পরিবার সাপোর্ট করবে না। তখন আসলে অফিশিয়ালি যে এটাকে একটা ভ্যালিড জায়গায় নিয়ে আসা। আমি আসলে প্রথমে আপনাকে চিনতাম আপনার এই গাছ লতাপাতা নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি যে ভিডিওগুলো করতেন সেগুলো, এবং আমার কাছে মনে হতো যে এইরকম জনরা নিয়ে কেউ কাজ করছে বাংলাদেশে। এরপরে আমি দেখলাম আপনাদের একটা ব্র্যান্ড আছে হুইচ ইজ ভেরি পপুলার, এবং সেটা আমি নিজে ফুড কনজিউম করতে গিয়ে পেয়েছি। তো আমি এই গল্পগুলোতে আসার আগে একটু আপনাদের দুজনের সম্পর্কে একটু জানতে চাই, পারিবারিক ব্যাপার, ছোটোবেলা। পপি, আপনাকে দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম। আমার বেড়ে ওঠা আসলে লালমনিরহাটে, আমার বাবার বাড়ি লালমনিরহাটে। আমার পড়াশোনা মানে হাই স্কুল পর্যন্ত হচ্ছে লালমনিরহাটেই, তারপর আমি কলেজে আসি রংপুরে, দেন আমার গ্র্যাজুয়েশন হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। জি, পরিবারে কে কে আছে আপনার? আমার বাবা মা, 2 ভাই আর আমার বড় বোন আছে। ওকে, সো আপনার ছোটবেলাটা কেমন ছিল, যদি একদম ফ্যামিলিতে বড় হওয়ার ব্যাপারে যদি একটু আসে, আপনার বাবা কি করতেন বা শৈশবটা কেমন ছিল? আমার বাবা বিজনেস করেন, তো ছোটবেলা থেকে আমি বলতে গেলে একটু মানে দুষ্ট টাইপের, মানে আমাদের পরিবার অনেক বড়, আমার বাবারা 7 ভাই, আবার আমার বাবার চাচাতো ভাই 4 জন, টোটাল 11 জন একসাথে থাকে। তো অনেক বড় জায়গা জুড়ে আমাদের পরিবার। মানে কি একই জায়গায় রান্না হয়? না, একই জায়গায় রান্না হয় না, এক জায়গাতে থাকে। তো অনেক বড় জায়গা জুড়ে আমাদের বাড়িটা। তো বলতে গেলে আমার মনে হয় ভাই বোনদের মধ্যে আমি মনে হয় অনেক বেশি দুরন্ত ছিলাম ছোটবেলা থেকেই। সাইকেল চালানো বা গাছে ওঠা বা মানে যেই কাজগুলো অন্য কেউ করার সাহস পেত না, ছোটবেলা থেকে আমি সেগুলো করতাম। ছোটবেলায় কি কোনো ধরনের কোনো এইম ছিল যে বড় হয়ে এটা হতে হবে, এরকম করতে হবে? আমার মনে হতো যে আমি বিজনেস করব, কারণ আব্বা যেহেতু বিজনেস করে, আমার চাচারাও বেশিরভাগই সবাই বিজনেসের সাথে ইনভলভ। তো এগ্রি রিলেটেড বিজনেসে আসবো, এটা মানে এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত থাকাটা আমার একটা মানে ভালো লাগা কাজ করতে ছোটবেলা থেকে। যেমন যেহেতু গ্রামে বড় হওয়া, আমাদের সবার মানে কৃষি কাজের সাথে জড়িত আর কি। যদি বিজনেস আব্বাদের ছিল, তবে আমাদের চাষ হতো, ধান পাট বা সব কিছুই হতো। যদিও বাড়িতে হেল্পিং হ্যান্ড থাকে, তারপরও আমি সব কাজই মানে করার চেষ্টা করতাম, মানে অন্যদের থেকেও আমি শেখার চেষ্টা করতাম আর কি। তো ওই কাজগুলো আমাকে খুব বেশি আর কি আনন্দ দিত। যেমন যখন ওই যে ধান কেটে নিয়ে আসে, ওর যে গন্ধটা আমার খুব ভালো লাগতো এখনো, মানে অন্যরকম একটা রিফ্রেশিং কাজ করে। অনেকের হয়তো ভালো লাগে না, যেমন পাটের গন্ধ অনেকে সহ্য করতে পারে না, কিন্তু আমার খুবই ভালো লাগে, এত বেশি রিফ্রেশিং, মানে মনে হয় যে মাথাটা আমার রিফ্রেশ হয়ে গেল। ইনফ্যাক্ট ছোটবেলায় যাদের এইরকম একটা শৈশব আছে তারা এটা রিলেট করতে পারবে, আদারওয়াইজ মনে বলবে যে এগুলো কি বলতেছে, কারণ পাটটা তো জাগ দিতে হয়, এবং জাগের পরে যে গন্ধটা বের হয়, আমরা যদি ন্যাচারালি চিন্তা করি এটা খুব ভালো একটা গন্ধ না, কিন্তু আমার ভালো লাগে। কিন্তু আমরা যদি ইউজ টু হয়ে যাই, মানে শুটকি অঞ্চলে যারা বড় হয় ওরা তো শুটকির গন্ধের সাথে ইউজ টু, তাই না? তারপরে চামড়া প্রসেসিং জোনে যারা বড় হয় ওরা ওই স্মেলের সাথে ইউজ টু। আমাদের মতো মানুষজন গিয়ে তো আমরা খুব সহজে নিতে পারবো না, রাইট? সো ভাই, আপনার জায়গাটা একটু আসি, আপনার ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলায় থেকেই আমি সাধারণত একটু মানে পড়াশোনার প্রতি আগ্রহী ছিলাম বেশি। এর ফলে হয়তো গ্রাম থেকে আস্তে আস্তে একটু শহরের দিকে শহরমুখী হই। ক্লাস 6-এ আমি কিছুটা শহরমুখী হয়ে যাই, যেহেতু গ্রামে স্কুলগুলোতে অনেক সময় অনেক ফ্যাসিলিটি থাকে না, যেহেতু শিক্ষক স্বল্পতা আছে। তো আস্তে আস্তে পড়াশোনার দিকটা মনোযোগ বাড়ার ফলে পরবর্তীতে একটা সময় ডাক্তার হতে চাইতাম। তো অনেক চেষ্টা করেছি, পরে মনে হয় যে এটাই এখনকার ক্যারিয়ারটি এখন আনন্দ দিচ্ছে অবশ্য। তো পরে একটা সময় গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, কি বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর। তো তারপরে আমার ভালো লাগতো হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে যুক্ত থাকতে, বিশেষ করে বিতর্ক উপস্থাপনা, তারপরে বিভিন্ন ক্লাব চর্চাগুলোতে বেশি থাকা হতো। সো আপনারা কি একই সাবজেক্টে দুজন? না, আমি স্ট্যাটিস্টিক্সে ছিলাম, আর আমার জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। সো পরিচয়টা হলো কিভাবে? পরিচয়টা আমি বলি, ওই যে বললাম যে ছোটবেলা থেকে আমি ডিফারেন্ট কিছু করব বা বিজনেস এই রিলেটেড আমাকে শিখতে হবে, জানতে হবে। তো আমি ক্যাম্পাসে যখন আসি ফার্স্ট সেমিস্টার, তো চেষ্টা করতাম বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি জানি না এই জিনিসটা আমাকে কেন টানতো, আমি নতুন কিছু শেখার তাগিদেই হয়তো। তো দেখতাম ওনাদের একটা সংগঠন ছিল ক্রিয়েটিভ সোসাইটি। যাওয়ার পরে কি হলো? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভার্সিটিতে আসার পর প্রথম সেমিস্টারে আমাদের প্রেজেন্টেশন থাকে, তারপর হচ্ছে
বিভিন্ন ডিজাইনের যে কাজগুলো। তো আমারও মনে হচ্ছিল যে না, আমিও এই ফটোশপের কাজ বা হচ্ছে ইলাস্ট্রেটরের যে কাজগুলো থাকে এগুলো আমি শিখবো। তো তখন আমি যাই, ওনাদের কাছ থেকে শিখি। প্রথম ফটোশপের কাজ আমি ওনার কাছ থেকে শিখি, এবং আমাদের প্রথম যে ইয়েটা হয়, আমাদের ব্যাচটা আবার খুব একটু ইয়ে ছিল আর কি, মানে প্রত্যেকটা প্রোগ্রাম আর কি একটু ঘটা করে করার যে বিষয়টা। তো একটা থাকে যে ব্যাচ ডেতে আমরা একটা ফ্রেম বানাবো, তো কে বানাবে আমি প্রথম কাজ শিখছি তখন। আমাদের ব্যাচেও কিন্তু 2-1 জন ছিল এক্সপার্ট আমার ফ্রেন্ডদের মধ্যে, ওরা ছেলে ফ্রেন্ড, মেয়েদের মধ্যে না। তো তখন ওরা আমাকে ইয়ে করার জন্য বললো যে না, তাহলে পপি বানাবে, ও তো কাজ শিখতেছে, তাহলে ওই বানাক ফটো ফ্রেমটা। তো যাই হোক, আমি পরে বানাই, সাগর স্যার আমাকে হেল্প করেছিলেন। তো বানানোর পর আমার স্যার যারা আছেন আমাদের ডিপার্টমেন্টের খুব আবার অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ, তোমাকে দেখছো ফটো ফ্রেমটা যখন শেয়ার করতেছো ওখানে কিন্তু আসতেছে ক্রিয়েট বাই উম্মে কুলসুম পপি, এরকম কিছু একটা। তো ওই জিনিসটা খুবই ভালো লাগে, ওটা আমি ওনাদের কাছ থেকে ওখানে গিয়ে শিখি। তারপর হচ্ছে টুকটাক ভিডিও এডিট করা। আমি ওই সময় একটা সফটওয়্যার ইউজের কাজ শিখেছিলাম। আমাদের টিমে আরও ছিলেন, বৃষ্টি আপু নামে একজন ছিলেন, ওই আপুর কাছ থেকে আবার শিখি ভিডিও স্ক্রাইব, ওইটার মাধ্যমে ছোট ছোট ভিডিও এডিট করা। তো ক্রিয়েটিভ সোসাইটিতে গিয়ে আসলে মূলত আমরা যখন এই যে সংগঠনে কাজ করতাম তখন তো আমরা বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করতাম আর কি। তখন আমরা একটু আশপাশের যে স্কিলগুলো বর্তমানে চলতেছে এটা নিয়ে নলেজ রাখতাম, এক্সচেঞ্জ করতাম, সবার মধ্যে যে যেটুকু পারতো সেটুকু শেয়ার করতো। তো আমাদের পরের যাত্রাটা কিন্তু অন্যভাবে মোড় নিছে, ইউনিভার্সিটি শেষের দিকে আসে, তখন তো আমরা ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা করি। কিন্তু এই যে ঠিক আছে, আপনারা ওখানে গিয়ে তো কাজই শিখবেন, কিন্তু কাজের পাশাপাশি এই যে প্রেমবিদ্যা বা এই যে যেটা বলে আর কি সংসার বিদ্যা, এগুলো নিয়ে চিন্তা কার মাথায় প্রথমে এসেছে? এইটা ঠিক ওইভাবে হয় না। এটা মূলত আমাদের জার্নিটা হয়েছে যে এই আমরা সংগঠনে একসাথে কাজ করতে 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 আমরা একটা সময় একটা আইডিয়া নিয়ে খুব সিরিয়াস হয়ে যাই। ওকে, বিজনেস আইডিয়া নিয়ে আমরা ওই ক্যাম্পাসের বাইরেও আমরা তখন একটা অফিস স্টার্ট করি, যেটাতে ছোট স্কেলে কাজ শুরু করি। তারপর আমরা সম্পর্কটা কিছুটা অফিসিয়াল থেকে মানে ক্যাজুয়াল গেছে, পারিবারিকভাবে, মানে কিছু আমাদের যে নিজেদের যে বিয়ের যে ব্যাপারটা অফিস করতে করতে একটা সময় গিয়ে মনে হচ্ছে যে না, আমরা তো হয়তো একসাথে থাকা জরুরি। এখানে একটা বিষয়, আমাদের সাগর স্যার যেটা বললেন যে বিভিন্ন কন্টেস্ট, তো একটা ছিল হল প্রাইজে মুম্বাই যেতে হবে। তো আমরা কিন্তু বিজনেসটা নিয়ে সিরিয়াস ছিলাম। মানে অনেকে থাকে না যে হ্যাঁ, ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি আমি করতেছি, এক সময় পড়াশোনা শেষ হবে, এটাও আমি ছেড়ে দিব। তো আমার ভিতরে আসলে ওই জিনিসটা ছিল না। আমার ভিতরে ছিল যে হ্যাঁ, আমি এটা সিরিয়াসলি করতেছি, আমি এটা করবই। তো বাড়িতে যখন জানে, তখন আমাদের বিয়ে হয়নি, বাড়িতে যখন জানাই যে এরকম আমাকে মুম্বাই যেতে হবে, আমার বাড়ি থেকে ডিরেক্টলি না, আমার মুম্বাই কেন যেতে হবে? ওইটা রিজিওনাল কন্টেস্ট ছিল। একটা হলো যে মানে বাংলাদেশের মধ্যে আমরা হল প্রাইজ সিলেক্টেড হই, তারপরে ইন্ডিয়াতে রিজিওনাল কন্টেস্ট, এশিয়া রিজিওনাল হবে, তারপর ইউএসএ তে হবে ফাইনাল। ও, সো ফাইনালি এটা আয়োজন করেছে কোন একটা থার্ড পার্টি? একটা হল প্রাইজ নামে একটা আছে, ফাউন্ডেশন আছে, ওরা একটা বিজনেস কন্টেস্ট করে। সো আপনারা লোকালি সিলেক্টেড হলেন, দেন আপনারা মুম্বাই যাবেন কম্পিট করার জন্য, রাইট? ফাইন। তারপর তো তখন আমাদের বাড়ি থেকে আমাকে যেতে দিবে না। তো আমার স্যার ম্যামরাও ওই সময় খুব আপসেট হয়। আমার ম্যাম বলে যে না পপি, তুমি যদি এই জায়গায় সিরিয়াসলি কাজ করতে চাও তাহলে তোমাকে বিয়েই করে দিতে হবে, তাছাড়া তো তোমাকে কোথাও যেতেই দিচ্ছে না। তো তারপর আসলে আমারও এটা মনে হয়েছে যে একসময় যে হ্যাঁ, আমরা যদি একসাথে কাজ করতে যাই, যেহেতু আমরা সবাই একটু মানে পারিবারিকভাবে ইসলামিক মাইন্ডের এবং চেষ্টা করি ওই জিনিসটাকে ধরে রাখার জন্য, তো তখন মনে হয়েছে যে না, একসাথে কাজ করতে গেলে যেহেতু ওনারা সবাই ছেলে, তাহলে আমাকে অবশ্যই এই সম্পর্কটাকে একটু স্ট্রং করতে হবে। তখন ফিল হলো যে না, আসলে বাংলাদেশে আমরা যেহেতু মুসলিম, আমাদের কালচারে বাইরে অন্য পুরুষের সাথে ছেলের সাথে মুসলিম পরিবার সাপোর্ট করবে না। তখন আসলে অফিসিয়ালি যে এটাকে একটা ভ্যালিড জায়গায় নিয়ে আসা, আমিও যেহেতু একটু প্র্যাকটিস করার চেষ্টা করি ইসলামিকভাবে, ও নিজেও করে, তখন চিন্তা করলাম না, আমরা তাহলে এটাকে একটা বৈধতার জায়গা অবশ্যই রেখে আমাদের কার্যক্রম করতে আমাদের সুবিধা হবে। নিজেরা তখন ওই ডিসিশনে আসি যে না, ঠিক আছে। আপনারা নিজেরা ডিসিশন নিয়েছেন? কিছুটা নিজেদের ডিসিশনটা বেশি। সো তারপরে কি হলো? ফ্যামিলি থেকে ঠিক আছে মুম্বাই থাকো, আর বাংলাদেশে আসার কোনো দরকার নাই? না, পরে ও ফাইনালি ওই সময় যেতে পারেনি আর কি। আচ্ছা, মুম্বাইতে যেতে পারেনি। মুম্বাই যাওয়া হয়নি আপনাদের? না, ওটা ওখান থেকে আসার আমরা গিয়েছিলাম, বাট ও যেতে পারেনি। ওহো। তো এটা মূলত আসার পরেই ডিসিশনটা হয় যে আমরা যেহেতু, ও তো ভাবলো যে তাহলে তো আমাদের বিজনেসটা কি ছিল, কিসের বিজনেস ছিল এটা? আমাদের বিজনেস হচ্ছে যে আমাদের যারা ওই যে ড্রপ আউট হচ্ছে এই গ্রুপটাকে আমরা নিয়ে এসে টেকনিশিয়ান ট্রেনিং দিয়ে ওদেরকে আমরা হোম সার্ভিসের জন্য পাঠাতাম ওদের রিজনে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। থ্যাংক ইউ পপি এবং সাইদ ভাই, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আপনারা আমাদেরকে দিলেন। অনেক ভালো থাকবেন আপনারা দুজনে। পপি যদি কিছু বলার থাকে শেষে। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে ইনভাইট করার জন্য। আমরা যেহেতু এগ্রি নিয়ে কাজ করছি এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের
সেক্টরটাকে মানে আমাদের বিজনেসকে বড় করা, পাশাপাশি সবাইকে এই কৃষির দিকে আর কি ফিরিয়ে নিয়ে আসা, কৃষির প্রতি ভালোবাসা তাদের ভিতরে আর কি জন্মানো। তো আমরা চাই যে পরবর্তী যে প্রজন্ম, আমরাই বলতে গেলে নতুন প্রজন্ম, আমাদের আশেপাশের সবাই কৃষির সাথে সম্পৃক্ত হোক, কৃষিটাকে ভালো মতো জানুক, বুঝুক, এবং তারা নিরাপদ খাবার তারা যেন খেতে পারে, তার জন্য যতটুকু নিজেরা পারবে বাড়ির আশেপাশে বাজারে ছাদেও নিরাপদভাবে করে তারা খেতে পারে। তো সেই জায়গা থেকে আমি চাই কৃষির প্রতি ভালোবাসা সবার ভিতরে জন্মাক। জি নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।